এই রহিনী নয়, বলো রোহিণী। রোহিণী, রহিণী। ধ্যাৎ, হচ্ছে না, আবার বলো। আমার রহিণী ঠিক আছে। তুমি রোহিণী মানে জানো? হোগা কুছ, উসমে মেরা ক্যা মতলব? রোহিণী একটা নক্ষত্রের নাম, স্টার, বুঝেছো বুদ্ধুরাম? বাহ, আকাশের সঙ্গে তব তো তোমার গহরা সম্বন্ধ। আজ্ঞে হ্যাঁ স্যার, রোহিণী থাকে আকাশের বুকে। থাকবে তো জিন্দগি ভর? সূর্য উঠলেই আমি মিলিয়ে যাব। কভি নেই, ऐसा कभी होबेई ना। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম আমার গল্পের সম্ভার নিয়ে। আজ শোনাবো শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি জনপ্রিয় উপন্যাস মেঘ পাহাড়। আর আজ যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, সেই সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের এই চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘ পাহাড় প্রথম পর্ব। সবে আজ সকালে দিল্লি থেকে চণ্ডীগড় এসেছি আমরা। দিল্লি আগ্রা ঘোরা শেষ। ইচ্ছে ছিল চণ্ডীগড়ে আর একটা দিন জিরিয়ে নিয়ে রওনা হব পাহাড়ের পথে, কুলু, মানালি, রোটাং। ফেরার পথে সিমলা হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন কলকাতা। তা মানুষ ভাবে এক আর হয় এক। চাইলে কি আর ছকে বেঁধে রাখা যায় সব কিছু? আচমকাই সব কেমন এলোমেলো হয়ে গেল। রাতে চাইনিজ খাবে বলে বিকেল থেকে বায়না ধরেছিল রিয়া। শুভেন্দুরও ছেলে মানুষই কম নয়, সেও নেচে উঠল মেয়ের সঙ্গে। সেজে গুজে 7:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। চণ্ডীগড়ের মতো বড় শহরে চীনের রেস্তোরাঁ খুঁজে বের করা এমন কিছু দুরূহ কাজ নয়। অটোওয়ালাকে বলা মাত্র সে আমাদের পৌঁছে দিল সেক্টর 17-এ। বড় রাস্তার উপরেই প্রকাণ্ড রেস্তোরাঁ, বাইরে আলো ঝলমল সাইনবোর্ড, কাউলুন। মোটা কাচের দরজা ঠেলতেই ঝাপটে এসেছে হিমেল বাতাস, অচেনা আশঙ্কার মতো। অন্দরে পা রেখে আমাদের চক্ষু স্থির। ওরে বাবা, এ তো এলাহি ব্যাপার। ফিসফিস করে বলেই ফেললাম, হেঁচে দেখছে রীতিমতো বড়লোকি জায়গা গো। শুভেন্দুও চমকিত হয়েছে যথেষ্ট। পকেটে রেস্ত থাকলেও এ ধরনের বিলাসবহুল ব্যবস্থায় শুভেন্দু সেরকম অভ্যস্ত নয়। হাজারোক জাতে মাস্টার তো। তবে মাস্টার বলেই বুঝি অস্বস্তির ভাবটা গোপন রাখতে পারে বেশ। গলা নামিয়ে বলল, কি আর করা যাবে, চণ্ডীগড় তো এরকমই। দেখছো না, এই শহরে কেউ খুচরো পয়সা পর্যন্ত ফেরত দেয় না। এখানে খেতে হবে না, চলো বেরিয়ে পড়ি। খেয়ে পেয়েছো নাকি? হ্যাঁ, ঢুকেই যখন পড়েছি তখন আর নড়ছি না। আরে একটা দিন না হয় উঠলই কটা পয়সা। চলো চলো। কথার ফাঁকেই রেস্তোরাঁর স্টুয়ার্ড সামনে এসে হাজির। মঙ্গোলিয়ান ছাদের মুখ, স্যুট বুট টাইয়ে টিপ টপ। বয়স আন্দাজ করা বেশ কঠিন। 25 হতে পারে, আবার 45 হওয়াও কিছু বিচিত্র নয়। লম্বা একখানা বাও করল স্টুয়ার্ডটি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম টু কাউলুন। গুড ইভিনিং। রিজার্ভড এনি টেবিল স্যার? নো নো। শুভেন্দু কায়দা করে কাঁধ ছাকালো। অ্যাকচুয়ালি জাস্ট নাও উই হ্যাভ ডিসাইডেড টু হ্যাভ আওয়ার ডিনার। নো প্রবলেম স্যার, কাম দিস সাইড প্লিজ। জায়গা মিলল রেস্তোরাঁর একেবারে শেষ প্রান্তে, ডান দিকের একটা টেবিলে। ছোট্ট টেবিল 4 জনের। আমরা মা মেয়ে বসেছি পাশাপাশি, মুখোমুখি শুভেন্দু। ইয়া ইয়া গোপ্তা গোপ্তা দুখানা বোর্ড বাঁধাই মেনু কার্ড দিয়ে গেছে স্টুয়ার্ড। 3 জনেই দেখছি মন দিয়ে।
মেনু কার্ডে চোখ বোলাতে বোলাতে শুভেন্দু জিজ্ঞাসা করলো, কি রে, কি খাবি? হ্যাঁ। মহার্ঘ হোটেলে ঢুকে রিয়া বেশ খুশি খুশি, ঝকঝক করছে চোখ। তবে এবছর মাধ্যমিক পাশ করেছে বলে তার মধ্যে বেশ একটা বড় বড় হাবভাব এসে গেছে। সহজে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দেয় না। মেয়ে বোঝে না যে এও এক ধরনের ছেলে মানুষই। আহার নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গেছে বাপ মেয়ের। কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে রিয়া ঠোঁট টিপে বলল, স্টার্টার নিয়ে একটা। কি নিবি? ক্র্যাকরিং স্পিনাচ। পালং শাক ভাজা খাবি চীনা হোটেলে বসে? খেয়ে দেখো না, দারুণ টেস্ট। নিয়ে নে তবে। আর সঙ্গে হাফ প্লেট থাই স্যুপও বলে দিই, তিনজনে ভাগ করে নেব। ঠিক আছে। আর মেন কোর্স? আগে এই অর্ডারটা তো দেওয়া হোক, তারপর। কি মা, ঠিক আছে তো? এতে আমার না বলার কি আছে? চাইনিজ খাবার সবই আমার চলে। অল্প তেল, অল্প মশলা, খেতেও ভালো, হজমেরও কোনো সমস্যা নেই। আলতো করে আমি ঘাড় নাড়লাম। টোস্ট স্টুয়ার্ডকে ডেকে টোস্ট ইংরাজিতে অর্ডার দিয়ে দিল মেয়ে। দারুণ স্মার্ট হয়েছে কিন্তু, দেখতে বেশ লাগে। রিয়ার বয়সে কি কেবলুষ্টাই না ছিলাম আমি! এমন কেতাদুরস্ত রেস্তোরাঁয় বসে এমন সপ্রতিভ ভঙ্গিতে অর্ডার দিচ্ছি, ভাবতেই পারতাম না। চীনে খাবার মানেই অন্তহীন প্রতীক্ষা। বসে আছি তো বসেই আছি, এলোমেলো চোখ ঘুরছে চারিদিকে। না, জায়গাটার বাহার আছে। কাঠের প্যানেলিংয়ে কি চমৎকার কারুকাজ! কাচ বসানো সিলিংয়ে আঁকা রয়েছে ছোট ছোট মোটিভ। দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং। দেখে মনে হচ্ছে পেন্টিংগুলো অরিজিনাল। নাও হতে পারে অবশ্য, হয়তো প্রিন্ট, হয়তো কপি। আসল নকল তো বোঝা ভার। বিশাল কক্ষটায় বেশ কয়েকটা কাঠের থাম, বরফি বরফি কাচ বসানো। আলো পিছলচ্ছে কাচে। স্তিমিত আলোয়, কনকনে শীতলতায় দিব্যি তৈরি হয়েছে একটা ঘোর লাগা পরিবেশ। হঠাৎই দৃষ্টি থমকেছে আমার। ও কে বসে আছে দূরের ওই টেবিলটায়? ঠিক দেখছি তো? হ্যাঁ, ঠিকই তো। অবিকল সেই চেহারা, লম্বা, বলিষ্ঠ, নির্মেদ, সেই ঝকঝকে উজ্জ্বল মুখ, সেই প্রশস্ত কপাল, ইস্পাতের তরোয়ালের মতো ধারালো নাক, সাগর গহন চোখ, মাথার চুলগুলো পর্যন্ত একইভাবে আঁচড়ানো, সামনেটা অল্প ফাঁপানো ব্যাকব্রাশ। এত মিল কি করে সম্ভব? সময় কি থেমে গেছে আচমকা? তাও তো নয়। টাইম মেশিনে চড়ে সময়ের উল্টো দিকে ছুটছি বুঝি আমি? নইলে এই স্বপ্ন স্বপ্ন আলোয় কোন মায়া বলে এখানে উপস্থিত হলো আকাশ, এই রেস্তোরাঁয়? আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে, পুরনো চেনা ভঙ্গি, কত যুগ আগের সেই দুরন্ত তরুণ। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, অ্যাবসার্ড, হতেই পারে না। শুভেন্দু এক মনেই মেনু কার্ড গিলে চলেছে এখনো, যেন ক্লাসের লেকচার ঝালিয়ে নিচ্ছে। বোধহয় স্পষ্ট শুনতে পাইনি কথাটা। মুখ তুলে বলল, কিছু বলছো? রিয়ার অবশ্য কানে গেছে। জিজ্ঞাসা করলো, কি অ্যাবসার্ড মা? উত্তেজনা চাপতে পারলাম না। নিচু গলায় বললাম, দেখ দেখ, ওদিকে তাকা। রিয়া থতমত। কি দেখব? ওই যে রে, ওদিকটায়, বা পাশের থার্ড টেবিলের ছেলেটা। ঘাড় ঘুরিয়ে এক ঝলক দেখল রিয়া। পলকে ফিরিয়েও নিয়েছি মুখ। দেখলাম তো। ছেলেটাকে আমি চিনি। ওই ছেলেটাকে? তুমি? হ্যাঁ রে, ও আমার ভীষণ চেনা। উফ মা, প্লিজ ওভাবে হাঁ করে তাকিয়ে থেকো না তো, ছেলেটা কি ভাববে। শুভেন্দু এখনো বোঝেনি কিছু, চোখ পিটপিট করছে। কি ব্যাপার? হ্যাঁ, কাকে দেখা দেখি হচ্ছে? চোখের ইশারায় ফের বললাম, ওই ছেলেটাকে। কোথায়? ওই তো। শুভেন্দুও নিরীক্ষণ করছে এবার। বলল, বাহ, ছোকরার ফিজিকটা দারুণ তো। মনে হয় পাঞ্জাবি, মোনা পাঞ্জাবি। সঙ্গে সঙ্গে রিয়ার গলায় কিশোরীর অস্বস্তির চাপা ধমক। আহ, কি করছো কি তোমরা? বলছি যে ওভাবে তাকিও না। বলে নিজেও টুক করে একবার দেখে নিল 3 সদস্যের পরিবারটিকে। ফিস ফিস করছে। ছেলেটার মা কিন্তু তোমাদের লক্ষ্য করছেন।
ছেলেটির পাশে সালোয়ার কামিজ পরা মহিলা প্রায় আমারই সমবয়সী, 40-এর 1-আধ বছর এপাশে কি ওপাশে, ভারী গোলগাল ফিগার। হালকা নীল আলোতেও পরিষ্কার বোঝা যায় প্রচুর প্রসাধন করেছেন মহিলা। পাকা ডালিমের মতো টসটস করছে গাল দুটো, ফোলা ফোলা ঠোঁটে গাঢ় ওষ্ঠরঞ্জনী, মোটা করে কাজল টেনেছে চোখে, চুল টেনে চূড়ো করে বাঁধা। তবে ওই মুখের সঙ্গে ছেলেটার মুখের মিল নেই একটুও। মহিলা যদি ছেলেটির মা হয়, তাহলে এদিকে পিঠ করে বসা প্রকাণ্ড চেহারার লোকটা কি বাবা? পরনে পাঠান পাঞ্জাবি, মাথার পিছনে ছোট্ট ওই মুটে টাক। বাপ রে, কি মোটা কি মোটা, যেন এক ফালি হিমালয়। পাহাড়টা একটু নড়াচড়া করলেই হারিয়ে যাচ্ছে ছেলেটা, টুকি দিয়ে লুকিয়ে পড়ার মতো। তখনই চড়াং করে মস্তিষ্কে কারেন্ট। আচ্ছা, পাহাড়টাই আকাশ নয় তো? হতেও তো পারে। মাঝে তো কম সময় যায়নি। সময় তো অনেক কিছুই বদলে দিতে পারে, শরীর, মন, জীবনের অভিমুখ। দিয়েছেও তো। আমিও কি কম বদলেছি? অষ্টাদশী সেই রোহিণীর কতটুকুই বার অবশিষ্ট আছে এই 42 ছুঁই ছুঁই রোহিণীতে? দীর্ঘ সময় বেয়ে রূপ থেকে রূপান্তরে যেতে যেতে রোহিণী মিত্র কবেই পুরনো পরিচয় মুছে ফেলে এখন মিসেস বাসু, শুভেন্দু বাসু, রিয়ার মা। একসময় সদ্য যুবতী রোহিণীকে কি আমি এখন চিনতে পারবো? কিন্তু আকাশ, আকাশ এখানে আসবে কোত্থেকে? সে কি চণ্ডীগড়েই থাকে, নাকি বেড়াতে এসেছে আমাদেরই মতো? তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৌতূহল, অতীতকেও মিলিয়ে নেয়ার, অতীতের সঙ্গে মিল খোঁজার। থাকতে না পেরে বলেই ফেললাম, দাঁড়াও, সামনে গিয়ে একবার ভালো করে দেখে আসি। শুনেই রিয়া চোখ পাকাচ্ছে। খবরদার মা, একদম না। কেন, গেলে কি হয়? না, মোটেই যাবে না। তোমার বয়স বাড়ছে না কমছে? বাবা, মেয়ের শাসনের কি বহর! খুবই বিরক্ত হয়েছে মেয়ে, বিব্রতও। রিয়ার বয়সী হলে আমিও হয়তো এমনই হতাম। ওই বয়সের ধর্মই তো এই, যত বীড়া, যত সংকোচ, যত পর্দা টানা। পালং ভাজা এসে গেছে টেবিলে, ধোয়া ওড়া থাই স্যুপও। খাবার ভাগ করতে করতে আর একবার তাকালাম আর চোখে। দণ্ডায়মান ওয়েটারের আড়ালে এই মুহূর্তে ঢাকা পড়ে গেছে যুবক। আছে তো এখনো, নাকি উঠে গেল? শুভেন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচমুচে পালং ভাজা চিবোচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করলো, কি রে, মেইন কোর্স কিছু ডিসাইড করলি? রিয়া মেনু কার্ডটা ফের খুলল। মা তো চাউমিন ভালোবাসে, মার জন্য একটা নুডলসের প্লেট নিয়ে নি, আর একটা সি ফুড ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, 2 প্লেটই 3 জনের জন্য এনাফ। সাইড ডিশ কি বলবো? তুই বল। প্রন নিয়ে 1 প্লেট। কি মা, কি নেব প্রনের? নে না, যা হোক কিছু, তুই তো পছন্দ করবি, আমি তো। সহসা বাকরুদ্ধ হয়েছে আমার, শিরদাঁড়া টান টান। পাহাড় উঠে দাঁড়িয়েছে, ঘুরল, এদিকেই আসছে, টয়লেটে যাবে বোধহয়। মুখটা সামনাসামনি হতেই আমি নিথর। আকাশ, হ্যাঁ আকাশই, আকাশ কাপুর। ওই বিপুল দেহ, মেদ ভরা গাল, গলা, চিবুক, সব কিছুকে ছাপিয়েও ওই মুখ পলকে চিনে ফেলা যায়, এত বছর পরেও। আমাকে চিনতে আকাশের অবশ্য সময় লাগলো না একটুও। চোখাচোখি হওয়া মাত্র ফেটে পড়েছে বিস্ময়ে। আরে রহিনী, তুম ইহা? রেস্তোরাঁর চাপা গুঞ্জন বুঝি স্তব্ধ হয়ে গেল বাজখাই গলায়। আশেপাশের লোক ঘুরে দেখছে দৈত্যের মতো মানুষটাকে। আকাশের এতটুকু ভ্রুক্ষেপ নেই। আবার গুমগুম করে উঠল ভরাট স্বর, প্রতিধ্বনির মতো। আরে রহিনী, তুমি এখানে কি করে? রহিনী রহিনী রহিনী। এই, রহিনী নয়, বলো রোহিণী। রোহিণী, রহিণী। থাক, হচ্ছে না, আবার বলো। আমার রহিণী ঠিক আছে। তুমি রোহিণী মানে জানো? হোগা কুছ, উসমে মেরা ক্যা মতলব? রোহিণী একটা নক্ষত্রের নাম, স্টার, বুঝেছ বুদ্ধুরাম? বাহ,
আকাশের সঙ্গে তব তো তোমার গেহরা সম্বন্ধ। আজ্ঞে হ্যাঁ স্যার, রোহিণী থাকে আকাশের বুকে। থাকবে তো জিন্দগি ভর? সূর্য উঠলেই আমি মিলিয়ে যাব। কভি নেই, এসা কভি হবেই না। মস্তিষ্কে আছাড় খাচ্ছে স্মৃতি। কেমন যেন বোকা হয়ে গেছি, চেষ্টা করেও হাসি ফোটাতে পারছি না ঠোঁটে। আকাশ দুপদাপিয়ে এলো টেবিলের সামনে। কি ম্যাডাম, হ্যাঁ মনে হচ্ছে যেন চিনতেই পারছো না। দ্রুত সম্বিতে ফিরলাম। ছি, কি না কি ভাবছে শুভেন্দু আর রিয়া। এই বয়সে বেশি আবেগতাড়িত হওয়া কি মানায়? জোর করে চোয়াল ফাঁক করেছি। কি করে চিনবো? যা একখানে হিমালয় মার্কা চেহারা করেছো, তোমার ছেলেকে না দেখলে তো জীবনেও চিনতে পারতাম না তোমায়। তুম ভি বহুত চেঞ্জ হয়ে গেছো, গাল বাল সব ফুলে গেছে, থোড়ি মোটি ভি হয়েছো। হ্যাঁ সভ্যতা ভব্যতার নিয়ম ভেঙে হা হা করে হেসে উঠল আকাশ। যেন এটা একটা মানুষ ভর্তি রেস্তোরাঁ নয়, এটা যেন একটা খোলা প্রান্তর, যেন আশেপাশে জনপ্রাণীটি নেই। হাসতে হাসতে আকাশ দেখে নিচ্ছে শুভেন্দু আর রিয়াকে। শুভেন্দুকে বলল, জোর ঘাবড়ে গেছেন তো? হ্যাঁ, আমি আকাশ কাপুর। ওয়ান্স আই ওয়াজ ইন ক্যাল। কলেজে পড়ার সময় রহিণী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আই মিন গার্লফ্রেন্ড। কি সর্বনেশে লোক রে বাবা, মুখের কোনো রাগ ঢাক নেই। চোখ পাকিয়ে বললাম, এই হচ্ছেটা কি? ফাজলামি করার অভ্যেসটা এখনো গেল না? ঝুট তো বলিনি। আকাশ দমবার পাত্র নয়। তুমি আমার চেয়ে 2 ক্লাস জুনিয়র ছিলে ঠিকই, তবে উইভার। বুঝেছি। শুভেন্দু তাড়াতাড়ি বলে উঠল, আপনাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। বাহ, আমার বরটিও দেখি চ্যাংড়ামিতে কম যায় না। দুজনকে এক্ষুনি থামানো দরকার, নইলে মেয়ের সামনে কে আবার কি বলে ফেলে। ঝটপট চলে গেলাম পরিচয় পর্বে। আকাশ, মিট মাই হাজবেন্ড শুভেন্দু বোস, কলেজে পড়ায় কেমিস্ট্রি, আর এ হলো আমার একমাত্র মেয়ে রিয়া। আকাশ হাত বাড়িয়ে দিয়েছে শুভেন্দুর দিকে। আমি বেশি পড়ালেখা করিনি প্রফেসর সাহেব, গ্র্যাজুয়েশনেই খেল খতম। এখন চণ্ডীগড় একটা ছোটা মোটা ধান্দা করি, একটু বেকারি আছে, বিস্কিট ব্রেড এই সব বানিয়ে দিন গুজরান করি। শুভেন্দুও হাত বাড়িয়ে দিল। আপনি দাঁড়িয়ে কেন? হ্যাঁ, বসুন। अब বসবো তো জরুর। কিতনি সাল কে বাদ রোহিণীর সঙ্গে দেখা হলো, মোর দেন 20 ইয়ার্স, তাই না রোহিণী? হিন্দি, ইংরাজি আর ভাঙা ভাঙা বাংলা মিশিয়ে বিচিত্র এক জগা খিচুড়ি ভাষায় কথা বলছে আকাশ। ভারী শরীরখানা চেয়ারে নামিয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল কয়েক পল। হোয়াট আ লাভলি গার্ল, জাস্ট লাইক এ বার্ডিং ফ্লাওয়ার। রোহিণী, তোমার লড়কি কিন্তু তোমার থেকে ভি বিউটিফুল হয়েছে। এমন স্তুতিতে কোন কিশোরী না পুলকিত হয়। ঠিক করে হেসে ফেলল রিয়া। এই মেয়ে আমার বেটার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? প্রশ্ন করে উত্তরের অপেক্ষায় থাকলো না আকাশ, সঙ্গে সঙ্গে ডাকাডাকি শুরু করেছে বউ ছেলেকে। পুনাম, अरे अमन, तुम लोग इधर आ जाओ जल्दी, देखो कौन है ये लोग, हैव अ प्लेजेंट सरप्राइज टुनाइट। উফ, কি হই হই যে আরম্ভ করলো আকাশ। সবাইকে এনে চেয়ার টেয়ার টেনে টেবিল জোড়া লাগিয়ে একেবারে আসর জমিয়ে ফেললো রীতিমতো। একাই বকে যাচ্ছে, কথায় ব্যবহারে হাসিতে বিন্দু মাত্র জড়তার আভাস নেই। এই আকাশ আগের আকাশের চেয়ে অনেক বেশি উচ্ছল, প্রাণবন্ত। হাসছে, চেঁচাচ্ছে, দুমদাম বেফাস কথা বলে নাকাল করছে আমাকে। জানেন প্রফেসর সাহেব কি করে আমাদের পহলি মুলাকাত হয়েছিল? সেদিন বহুত বারিশ ছিল। বাস স্ট্যান্ডে দেখি রোহিণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছে। স্ট্রেট কাছে গিয়ে বললাম, आ जाओ यार, मेरी छाती पे आ जाओ। आप छाती के मीनिंग तो समझते हैं ना प्रोफेसर साहब? आपकी बांग्ला में हलो अम्ब्रेला और हमारी हिंदी में चेस्ट। আকাশের খোলামেলা হাবভাবে রিয়ার সংকোচও কেটে গেছে। মুচকি হেসে বলল, আপনি বৃহৎ স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন তো আঙ্কেল? হ্যাঁ, অফকোর্স, জাস্ট লাইক ইয়োর জেনারেশন।
लेकिन इतना एडवांस होने के बावजूद भी तुम्हार मम्मी আমাকে दिल से हटिए दिल। क्या करे, रोते रोते चला आया चंडीगढ़। আমার नसीबे तुम्हारी पूनम आंटी लिखा छिलो, इसके साथ ही बसा लिया घर। শুভেন্দু হাসতে হাসতে বলল, তাতে কিন্তু আপনার লস কিছুই হয়নি। হ্যাঁ, আপনার মিসেসও কিন্তু যথেষ্ট সুন্দরী। সে তো शादी के बाद আমার সঙ্গে থাকতে থাকতে হয়েছে। पहले तो बहुत काली थी, एकदम भूतनी थी। मैंने पालिश लगा लगा के उसको गोरी बनाया। বলেই বউয়ের পিঠে একটা জোর চাপড়। क्या पूनम जी ठीक बोला? पूनम জবাব দেবে কি, কুটিপাটি হচ্ছে হেসে। বোঝাই যাচ্ছে আকাশের এই ধরনের রঙ্গরসিকতায় সে দিব্যি অভ্যস্ত, এমনকি তার ছেলেও। আমারই শুধু খুব অবাক লাগছিল, এককালে আমার জন্য পাগল হওয়া সেই প্রেমিকটিকে যেন চিনেও চিনতে পারছি না এখন। মনে হচ্ছে আমাকে দেখে এত খুশি হওয়াটা যেন নেহাতি হঠাৎ কোনো পুরনো বন্ধুকে ভীষণ ভালো লাগার মতো। ব্যাস ওইটুকুই, তার বেশি কিছু নয়। যেন পুরনো সব অভিমান অপমান যন্ত্রণাকে সময়ের স্রোতে বাসি ফুলের মতো ভাসিয়ে দিয়েছে আকাশ। এক সময়ের ঘনিষ্ঠ মুহূর্তের স্মৃতিগুলো বোধহয় আকাশের কাছে এখন বহু আগে দেখা কোনো রোমান্টিক প্রেমের দৃশ্য মাত্র, আবছা নস্টালজিয়া। বুকটা চিনচিন করে উঠল হঠাৎ। সময় কি অতীতকে এভাবেই পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়? কিছুই কি পড়ে থাকে না? কোনো নালিশ, কোনো দীর্ঘশ্বাস? ভান করছে না তো আকাশ ভুলে থাকার নিপুণ অভিনয়? হাসি ঠাট্টার মোড়ক পড়িয়ে অতীতের তেতো দিনগুলোকে স্মরণ না করার চেষ্টা? নিশ্চয়ই তাই, নইলে আমরা পরশুই চণ্ডীগড় ছেড়ে চলে যাব শুনে দুম করে অমন আটকানোর চেষ্টাই বা করবে কেন? শুভেন্দুর ট্যুর প্ল্যান শুনে হাঁ হাঁ করে উঠেছে আকাশ। না 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 প্রফেসর সাহেব, ইতনি জলদি চণ্ডীগড় ছেড়ে আপনাদের কোথাও যাওয়া চলবে না। আমাদের ইউনিক সিটি চণ্ডীগড় আগে ভালো করে দেখুন, আমাদের ভি দেখুন। পারানু চলুন একদিন, রোপওয়ে আছে এ পাহাড় সে ও পাহাড়। রিয়া চোখ ঘুরিয়ে প্রশ্ন করল, পারানু? যেখানে কদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোপওয়ে ছিঁড়ে অনেকগুলো লোক মারা গেল। রোজ কি রোপওয়ে ছিঁড়বে বেটি? ও তো অ্যাক্সিডেন্ট একবারই হয়। শুভেন্দু সভয়ে বলল, কিন্তু রিস্ক তো আছে। আরে প্রফেসর সাহেব, রিস্ক না থাকলে লাইফে মজা কোথায়? হ্যাঁ, এই আমাকে দেখুন না, কতবার তো দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছি, ফির ভি উঠে পড়ছি, ঝুলে যাচ্ছি দড়ি ধরে। তিনটে বিজনেস ফেল করলো, চৌথা ব্যবসা লেগে গেল। কিন্তু ওটা তো জীবন সংগ্রাম, এ যে প্রাণ নিয়ে টানাটানি। দেখুন প্রফেসর সাহেব, এই চণ্ডীগড়ের আশপাশ মেই তো কিতনা টেরোরিস্ট অ্যাক্টিভিটি ছিল, রোজ খুন, রোজ গলি, হর রোজ বোম ব্লাস্ট। তার মধ্যেই তো আমরা বেঁচে রইলাম। আর ডেঞ্জার কোথায় নেই? হ্যাঁ, আপনাদের কলকাতা মেই তো নকশাল মুভমেন্ট হয়েছিল, মরেও তো ছিল কত লোক। তার জন্য কি আপনারা কলকাতা ছেড়ে চলে গেছিলেন? জীবন তো আছেই চলে যাওয়ার জন্য, ঠিক কিনা? তা রিস্ক এখানে নেব নাই বা কেন? এই ধরনের সংলাপ অল্প বয়সী ছেলে মেয়েদের খুব পছন্দ। রিয়া সঙ্গে সঙ্গে আকাশের দলে। ইউ আর রাইট আঙ্কেল, আমি পারওয়ানু যাব। গুড গুড, এখানে কত কি দেখার আছে সব দেখে নাও, আমানের সাথে ঘুরতে পারো। আমানের মোটর সাইকেল আছে, তোমাকে নিয়ে হুই চলে যাবে। রক গার্ডেন দেখো, জাকির গুলাব বাগ দেখো, সুকনা লেক দেখো। নেক চাঁদের হাতে তৈরি রক গার্ডেন দেখলে একদম তজ্জব বনে যাবে। ঘটিয়া চিজ মে ক্যা নেহি বানায়া। হ্যাঁ, আকাশের উৎসাহে জল দিয়ে আমি বলে উঠলাম, আমরা আজ দুপুরেই গেছিলাম রক গার্ডেনে, খুব ভালো লেগেছে। আবার যাবে তুমি আর আমি, পুনম আর প্রফেসর সাহেব, আমান আর গুড়িয়া। মা গো মা, এই লোকটার সঙ্গে কি একটা কথা বলারও উপায় নেই এখন? ভ্রুকুটি হেনে বললাম, এক জিনিস আমার বারবার দেখতে ভালো লাগে না আকাশ। ঠিক হয় মত যাও, কিন্তু এখানে তোমাদের থাকতেই হবে কমসে কম 7 দিন। কোনো এক্সকিউজ আমি শুনছি না।
এবার শুভেন্দুর হাল ধরার পালা। ঠান্ডা মাথার লোক, মোলায়েম করে বোঝাচ্ছে আকাশকে। দেখুন মিস্টার কাপুর, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমার কলেজের ছুটি তো খুব লিমিটেড, আর রিয়ারও স্কুল খুলে যাবে। কুলু মানালি যাব বলে আমরা বেরিয়েছি। যাইয়ে না, কোন রোকা है आपको, मगर उसके पहले আমাদের এখানে আপনাদের থাকতেই হবে। ব্যাস, কালই আপনারা হোটেল ছেড়ে চলে আসুন তো আমার গরিব খানায়। শুভেন্দু প্রায় আঁতকে উঠল। আপনার বাড়িতে? সিওর, ওয়াই নট। মেহমানি যদি না এলো তো ঘর বানিয়ে লাভ কি আছে বলুন? বলেই আকাশ চোখ মারছে। ঘবরাইয়ে মত প্রফেসর সাহেব, আপনার বিবিকে আমি কেড়ে নেব না। শুভেন্দুও ঠাট্টা জুড়েছে। আহা, সেই সৌভাগ্য কি আর আমার হবে? অট্ট হাসিতে ফেটে পড়ল আকাশ। মাথা দুলিয়ে তারিফ করল শুভেন্দুকে। যা বলেছেন প্রফেসর সাহেব, সত্যি আপনার কোনো জবাবই হয় না। খাবার এসে গেছে, 2 টেবিলেরই। মিলিয়ে মিশিয়ে ভাগযোগ করে সারা হলো আহার পর্ব। রিয়ার সঙ্গে আমানের বেশ ভাব হয়ে গেছে এর মধ্যেই। আমান একদমই বাংলা বোঝে না, ইংরাজিতে কথা চালাচ্ছে দুজনে। আমান কলেজে পড়ে, সে শোনাচ্ছে এখানের কলেজের হালচাল, আর রিয়া কলকাতার স্কুলের। সঙ্গে সঙ্গে তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, কুতুব মিনারও চলে আসছে গল্পে। শীতে সিমলা গিয়ে আমানরা কেমন বরফ পেয়েছিল সে কাহিনীও শোনা হয়ে গেল রিয়ার। আজকালকার ছেলেমেয়েরা কত সহজে আলাপ জমিয়ে ফেলতে পারে। আজ আকাশ যত গল্পই ছাড়ুক, আমার সঙ্গে ভালো করে পরিচয় জমাতে পাক্কা 3 মাস সময় লেগেছিল আকাশের। খেতে খেতে আকাশ আর শুভেন্দুও গল্প করছিল টুকটাক, আমি আর পুনমও। পুনম ভালো ইংরাজি জানে না, আমিও হিন্দি বলতে গিয়ে হিমশিম। হোঁচট খেতে খেতেই জেনে ফেললাম পুনমের বাবা মিলিটারিতে ছিলেন এক সময়, এখন থাকেন কারনালে। প্রায় 70 বছর বয়সেও খেতিবাড়ি করেন নিজের হাতে। 2 ভাইয়ের মধ্যে একজন থিতু হয়েছে দিল্লিতে, অন্যজন উড়ে গেছে কানাডায়। প্রকাণ্ড স্বামী আর রূপবান পুত্রটিকে নিয়ে পুনম একজন অত্যন্ত সুখী গৃহিণী। আহার পর্ব শেষ হতে না হতেই আর এক বিভ্রাট। পকেট থেকে শুভেন্দু পার্স বের করতেই তার হাত চেপে ধরেছে আকাশ। কিছুতেই তাকে বিল মেটাতে দেবে না। नहीं 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 প্রফেসর সাহেব, আমারই সিটিতে এসে আমারই গার্লফ্রেন্ডের সামনে আপনি আমাকে বেইজ্জত করবেন? আহা, ওভাবে নিচ্ছেন কেন? আপনাদের সঙ্গে আমাদের তো চান্স মিটিং। আর তাতে কি আছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গেই তো আপনারা আমার গেস্ট বনে গেছেন। না না, অন্য একদিন খাওয়াবেন, আজ নয় প্লিজ। তাহলে কথা দিচ্ছেন তো চণ্ডীগড়ে থাকবেন? কালই চলে আসুন তো আমাদের বাড়ি। শুভেন্দু আমার দিকে তাকালো, আমি শুভেন্দুর দিকে। কি ফ্যাসাদ! বুঝে গেলাম 2-4টি দিন আরও থাকতেই হবে চণ্ডীগড়ে। হোটেলে ফিরেই পিছনে লেগে গেল রিয়া। ওয়াও, কি একটা সাংঘাতিক বয়ফ্রেন্ড ছিল তোমার মা, আগে তো কখনো এর কথা বলনি। অস্বস্তিটা গোপন করে হেসে ফেললাম। আমারই কি চাই মনে ছিল যে বলবো? শুভেন্দু টুকুস করে মন্তব্য করল, ওর পাশে তোর মাকে কেমন লাগছিল দেখেছিলি? পর্বতের পাশে মুশিক। তোর মা লোকটার একদম কোমরের কাছে। মোটেই না, আমি একদম কাঁধ বরাবর। তাছাড়া আকাশ মোটেই আগে এরকম দৈত্যের মতো ছিল না। 20 বছরে অতটা বেড়ে গেছে বলছো? মুটিয়েছে তো বটেই, তবে আগে স্লিমই ছিল, হুবহু ওর ছেলেটার মতো। রিয়া বিছানায় টান টান হয়ে বসেছে, বলল, আমান কিন্তু সত্যিই হ্যান্ডসাম, তবে মনে হলো একটু ইন্ট্রোভার্ট টাইপের, শাই ধরনের, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে হয়। শুভেন্দু প্যান্ট শার্ট বদলে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে। সিগারেট ধরাতে ধরাতে বলল, তা খোঁচাখুচি করে কি জানলি? এমনি সাধারণ কথা। আমানের মাও তো বেশ চুপচাপ। না হয়ে উপায় আছে, আঙ্কেল তো নিজে একাই ব্যাটিং করে যায়। বাপ মেয়ের আলাপচারিতা চলছে। টুক করে ঘুরে এলাম বাথরুম থেকে। শাড়ি ছেড়ে পরে নিয়েছি নাইটি। বড় সড়ো একটা ড্রেসিং টেবিল আছে এই হোটেলের রুমটায়।
আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি চেপে চেপে। সিগারেট শেষ করে একটা সায়েন্স জার্নাল খুলল শুভেন্দু। নেশা। সোফায় বসে বইটা উল্টোতে উল্টোতে বলল, কাজের কথাটা কিছু ভাবলে? ঘুরে তাকালাম। কি বলো তো? কি করবে এখন? তোমার বন্ধুটি যা পাগল, কাল যদি সকালে এসে হাজির হয়। চিন্তাটা আমার মনেও ঘুরপাক খাচ্ছে। বললাম, তোমরাই ঠিক করো কি করবে। আমি কিন্তু কারোর বাড়ি ফাড়ি গিয়ে থাকতে পারবো না, বলে দিলাম। তাছাড়া কুলু মানারির জন্য অলরেডি গাড়ি বুক করে ফেলেছি, ক্যান্সেল করলে টাকাটা তো গচ্ছা যাবে। তা সেটা তো তখনই বলে দিতে পারতে। আমার বলাটা কি ভালো দেখাতো? তোমার বন্ধু বললে তুমি বলবে। দেখলে তো কেমন ঝুলোঝুলি করছিল। একা তো আকাশ নয়, পুনমও কিভাবে হাত ধরে রিকোয়েস্ট করে বলল, আপ লোগোं को रहना ही होगा, कल ही चले आइए। তা ঝপ করে আমার মুখের উপর না বলে দেওয়া যায় নাকি? প্রবলেম, গভীর গাড্ডা। রিয়া আমাদের কথা গিলছিল, বলে উঠল, একটা কাজ তো করতেই পারি, 2-3 দিন এখানে থেকে যাওয়াই তো যায়। শুভেন্দুর চোখ ট্যাঁচা হলো। কুলু মানালিতে থাকা তাহলে কিছু কিন্তু কম হয়ে যাবে। তা কেন? কুলু মানালির পোর্শনটা অ্যাজ ইটই রাখো, সিমলাটা তুমি বরং ক্যান্সেল করে দাও। তবে মা, আমরা কিন্তু এখানেই থাকবো, এই হোটেলেই। ওদের এখানে থাকার ব্যাপারটা তোমাকেই কিন্তু ক্যান্সেল করতে হবে। শুভেন্দু বলল, অবশ্যই, কারুর বাড়ি টাড়িতে গিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না, ওটা তুমিই কাটাবে। ফতেয়া জারি করে শুভেন্দু খালাস। উঠে পড়ল বই রেখে। বাথরুম যাওয়ার জন্য তোয়ালে তুলে নিয়েছে কাঁধে। কলকাতায় দুবেলা স্নান করা অভ্যাস, এখানে এসেও তার ব্যত্যয় ঘটতে দেবে না। অবশ্য অক্টোবরের মাঝামাঝিতেও চণ্ডীগড়ে এখন বেশ গরম, স্নান করলে শরীরটা বেশ ঝরঝরেই হবে। কিন্তু আমি কি যে করি, কি করে বলি কথাটা আকাশকে? ওর বাড়িতে গিয়ে ওঠার আমারও কণামাত্র ইচ্ছে নেই। আর থাকবেই বা কেন? এতদিন পরে দেখা হয়েছে, কথা হলো, ভালো লাগলো, ব্যাস। বেশি মাখামাখি করার দরকারটাই বা কি? প্রায় অচেনা একটা বাড়িতে গিয়ে হাঁসফাঁস করে মরি আর কি। আশ্চর্য, ভাবনাটাই কি অদ্ভুত। পায়ে পায়ে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সামনে চওড়া রাস্তা, শুনশান। হ্যালোজেনের আলোয় দিন হয়ে আছে পথঘাট। ওপারে সারসার গাছ, নিশ্চুপ দাঁড়িয়ে, ছায়া ছায়া হয়ে। আনমনেই গাছগুলোকে দেখছি, নাকি নিজেকে। কি বদল, কি বদল! যে আকাশকে একদিন না দেখলে ছটফট করতাম, আজ তাকে এড়িয়ে যেতে ইচ্ছে করছে। পরিবেশ, অভ্যাস, সময় একেবারে অন্যরকম করে দিয়েছে মনের গঠনটাকে। সাময়িক আবেগ দিয়ে অতীতকে একটুখানি ছুঁয়ে দেখতেই শুধু ভালো লাগে যেন। এ কি এক ধরনের দুঃখ বিলাস? হবেও বা। পুরনো কথা মনে পড়ছিল, একের পর এক। আকাশের সঙ্গে প্রথম পরিচয়, একটু একটু করে সম্পর্ক গাঢ় হচ্ছে। সিনেমা হল, ভিক্টোরিয়া, গঙ্গার পাড়, পরস্পরের হাত ছুঁয়ে বসে থাকা, নিষ্পন্দ হয়ে শোনা কেমন করে কুলকুল করে বয়ে যাচ্ছে গঙ্গা। কি বলতো সেই নদী? আকাশকে দূরে ঠেলে দিয়েও সুছন্দে বয়ে যাবে রোহিণীর জীবন। কেন ছেড়েছিলাম আকাশকে? শুধুই বাড়ির অমত ছিল বলে? ছোট কাকা একদিন অফিস ফেরতা দেখে ফেলেছিল আমাদের গঙ্গার পাড়ে। বাড়ি ফিরেই রিপোর্ট করেছিল বাবাকে। সেই রাত্রেই বাবার জেরার মুখে লুকিয়ে রাখতে পারিনি আমাদের সম্পর্কটাকে। বাবা সাফ জানিয়ে দিল, কিছুতেই কোনো অবাঙালি ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে না। যদি জেদ করি তাহলে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবে। বাবার ভয়ে কি পিছিয়ে এসেছিলাম আমি? মা পাখি পড়ার মতো করে বুঝিয়েছিল, এমন ভুল করিস না ঝুনু, ওদের আর আমাদের কালচারে মিলবে না। ভিন্ন ধারার সংসারে গিয়ে তুই অসুখী হবি, ছটফট করবি। তেলে জলে মিশ খাবে না ভেবেই কি আর এগুলাম না? মেজু কাকা বলেছিল, ছেলের বাপের ট্রান্সপোর্টের ব্যবসা, মানে আদতে লরিওয়ালা। একটা লরিওয়ালার ছেলেকে বিয়ে করে তুই মিত্তির বংশের সুনাম ডোবাবি? নিজের পরিবারের শিক্ষা দীক্ষার কথা একবারও ভাববি না? ভেবেছিলাম বলেই কি এই প্রত্যাখ্যান করেছিলাম আকাশকে? নাকি এর কোনোটাই নয়? আকাশ ছিল সম্পূর্ণই খেলা, যৌবনের নেশার মাতলামি। নিজের চেনা জানা গণ্ডির বাইরে বেরোবো না, এই সিদ্ধান্তটা বুঝি আগাগোড়াই আমার ভেতরে ছিল। কি গো, কি করছো এখানে দাঁড়িয়ে?
চমকে ফিরলাম। শুভেন্দু, স্নান হয়ে গেল তোমার? আমিও ভাবছি গাটা ধুয়ে আসি, বুঝলে কেমন জ্বালা জ্বালা করছে। দেখে করো, চোরা ঠান্ডা আছে কিন্তু, স্নানের সময় টের পাচ্ছিলাম। তাই বুঝি? তাহলে থাক। রিয়া কি করছে? সে তো ফ্ল্যাট বস বস করে ঘুমোচ্ছে। তুমিও শুয়ে পড়ো, রাত করো না। যাই। শুভেন্দু চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়েছে। পাশে এসে রগুড়ে গলায় বলল, এই তোমার সঙ্গে ওই আকাশ কাপুরের সত্যি সত্যি প্রেম টেম ছিল নাকি? হ্যাঁ, আপাত প্রফেসর সাহেবের মনেও তাহলে প্রশ্ন জেগেছে? হেসে ফেললাম। কি মনে হয়? মনে হচ্ছে কিছু যেন একটা ছিল, সামথিং সামথিং। এই বয়সে মিথ্যে কথা বলার কোনো মানেই হয় না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটাও নিশ্ছিদ্র। তবু কেন জানি নিখাত সত্যটা বেরোলো না মুখ দিয়ে। বললাম, প্রেম প্রেম নয়, ওই বন্ধুত্ব ছিল, একটু গভীর। বলতে পারো এক ধরনের মোহ। ইনফ্যাচুয়েশন? ওই আর কি, কম বয়সে যেমন থাকে আর কি। হঠাৎই আসে আবার হঠাৎই মিলিয়ে যায়, সাবানের ফেনার মতো। বুঝলাম। তা উইকনেসটা কোন তরফে বেশি ছিল? গেস করো। শুভেন্দু মাথা চুলকোলো, আঙুল মটকাচ্ছে। তারপর বলল, পাগলটাই বোধহয় মজনু ছিল, তাই না? শব্দটা আলগা ভাসিয়ে দিলাম হাওয়ায়। কাপুর সাহেবের খ্যাপামিটা কিন্তু এখনো আছে। দেখো, বুড়ো বয়সে পাহাড় টাহাড়ে আবার যেন হারিয়ে যেও না। নিজের ঠাট্টায় নিজেই একটু হেসে নিল শুভেন্দু। হালকা শীষ দিতে দিতে ফিরল রুমে। বালিশ চাদর নিয়ে গড়িয়ে পড়ল লম্বা ডিভানটায়। আমি এসে শুয়ে পড়েছি আলো নিভিয়ে, মেয়ের পাশে। বুঝেই আছি চোখ, গড়িয়ে যাচ্ছে রাত, তবু ঘুম আসে না কেন। উঠে বসলাম বিছানায়। খোলা জানলা দিয়ে তাকিয়ে আছি বাইরে। দূরে, বহু দূরে অন্ধকার মাখা কালো কালো পাহাড়। ভুতুরে পাহাড়গুলোর মাথায় আকাশে লালচে ভাব। মেঘ জমেছে কি? ওই পাহাড়ের ওপার থেকে ঝমঝমিয়ে আসে বৃষ্টি। আজ সকালেই যেমন এসেছিল এক পশলা। অনেক দূর থেকে ক্রমে যখন কাছে এলো তখন শুধুই ঝিরঝির ঝিরঝির। বর্ষণ তেমন হলোই না, ক্ষীণ অস্তিত্বটুকু টের পাওয়া গেল মাত্র। সহসাই কেঁপে উঠেছি আমি, নিজের অজান্তেই। রেস্তোরাঁয় হঠাৎ আমানকে দেখা, দেখে ঝাঁকুনি খেয়ে যাওয়া, অকারণ আবেগের মাঝে আকাশের আবির্ভাব। এক পলকের জন্য হলেও আকাশের চোখে বিস্তৃত অতীত, কিংবা মাঝে মাঝে পুরনো আকাশকে খুঁজতে গিয়ে আমানকে ফিরে ফিরে দেখা। এই সবই কি শুধুই পাহাড় থেকে নেমে আসা সকালের ওই বৃষ্টিটার মতো? নিছকই অস্তিত্ব ঘোষণা কোনো এক হারানো সময়ের, নাকি তার চেয়েও বেশি কিছু? স্মৃতির পাতা থেকে ছবি উড়ে এলো একটা, সেই আমাদের শেষ দেখা। না, গঙ্গার ধারে নয়, ভিক্টোরিয়ায়, দিঘির পাড়ের বেঞ্চিতে। আকাশের হাত দুটো ধরে মিনতি করছি আমি, প্লিজ আমার সঙ্গে আর দেখা করার চেষ্টা করো না, প্লিজ। পথে ঘাটে রাস্তায় কোথাও নয়। কিন্তু কেন রোহিণী? আমি খুব বিপদে পড়ে যাব আকাশ, তুমি কি তাই চাও? তাহলে আমাদের এই রিলেশন ভেঙে যাবে? দূর পাগল, এই সম্পর্ক কি ছেড়ে কখনো? আমি তোমার সঙ্গে ঠিক দেখা করে নেব, সময় হলেই। তুমি আমায় ততদিন একটু সাহায্য করো প্লিজ। মিথ্যে বলেছিলাম আকাশকে। তখন তো আমার বিয়ে ঠিক, কলেজের লেকচারার শুভেন্দু বসুর সঙ্গে। শুভেন্দুর বাবা মা এসে আশীর্বাদও করে গেছেন আমায়। সেদিনের ছলনাটা কি ধরে ফেলেছিল আকাশ? নইলে আর কখনো কেন যেচে যোগাযোগ করেনি? কে জানে, বিয়ের খবরটাও হয়তো জানতো, বুঝতে দেয়নি আমায়। আমার বিয়ের সময়ে আকাশ কি ছিল কলকাতায়, নাকি কুৎসিত আঘাতটা বুকে নিয়ে তার আগেই ত্যাগ করেছিল শহরটাকে? বুকটা ভারী হয়ে এলো। না, কাজটা বোধহয় ঠিক করিনি সেদিন। শেষ হলো উপন্যাস মেঘ পাহাড়ের প্রথম পর্ব।
লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।